শান্ত অব্র তেতে গেল। মুখ সামলে আরো ভেবে কথা বলো। আয়েশা চুপ করে গেল। পর মুহূর্তে বলো, শোনো অব্র, একটা মেয়ের পারমিশন ছাড়া তাকে ছোঁয়া অন্যায়। সে তোমার বউ হোক বা অন্য কিছু। আমি যতদিন না বলবো আমার গায়ে একটা নখের টোকাও লাগাবে না। নিজের পুরুষত্ব নিয়ন্ত্রণ করতে শেখো। আজ না হয় আমি এখানে, কাল অন্য কোনো মেয়ের কাছে গিয়েও তো খুঁয়ে আসতে পারো। তখন আগে নিজের চরিত্র ঠিক করতে শেখো। পরে কোনো একদিন ভুল স্বীকার করাও শেখাবো তোমায়। কেমন? আরিশা শান্ত কণ্ঠে বলল, প্রত্যেকটা কথা অব্র খোঁচা মেরে বলছে। অব্র ঠাই বসে মেঝেতে। আরিশা পাশ বালিশটা জড়িয়ে শুয়ে পড়ল আবার। অব্র মুখে ঘোর আমাবস্যা। ভীষণ কষ্ট পেয়েছে। চোখ দুটো আহতের মতো জ্বলছে। আয়েশার খুব খারাপ লাগছে। চোখ ফেটে দুফোঁটা জলও পড়ল বালিশে, কিন্তু একদম গলবে না সে। এতদিনের সরির কোনো খবর ছিল না। আজ যেই তার নিজেকে কন্ট্রোল করতে পারল না, অমনি বল আমার ভুল হয়েছে। হায়, আয়েশার অভিমান যেন আরও বাড়ল। যতক্ষণ না এই অভিমান অব্র তার মনোবোধ করে ভাঙাতে পারবে, ততদিন এরকমই চলুক। কোনো অসুবিধা নেই। সে থাকতে পারলে আমিও পারবো। যে লোক বউয়ের মন বোঝে না, তার প্রতি কোনো মায়া মমতা দেখাবো না। উফ, একদমই না। অব্র উঠে দাঁড়ালো খানিকক্ষণ পর। ভালো মেজাজটা জাস্ট বিগড়ে গেল। সিগারেট আর ম্যাচ বক্স হাতে নিয়ে বারান্দায় গিয়ে এগোলো। দরজা চাপানো ছিল। খুলে দিতে বৃষ্টির ছিটে মেঝেতে লুটোপুটি খেলো। অব্র তার মধ্যে রেলিং ধরে দাঁড়ালো। বৃষ্টিতে শার্টের দুহাতা আর নিচের অংশ ভিজে যাচ্ছে। বাতাসে প্রকোপে নিভে নিভে আগুন দিয়ে খুব সুন্দর করে সিগারেট ধরালো অব্র। দরজাটা আবার লাগিয়ে দিল। বারান্দায় গন্ধ ঘর অব্দি যাতে না যায়। আরিশা আবার সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। শ্বাস আটকে আসে নাকি, তাই ওর সামনে কখনো খায়নি, কিন্তু আজ ইচ্ছে হলো খাবে। কি করে এরকম কথা বললো আরিশা আমাকে? অব্র কেমন লাগবে ভাবলো না। একটু না হয় ছুঁয়েছেই, তাতে কি? তাদের তো আর অবৈধ সম্পর্ক নয়, বিয়ে করা বউ। ছোঁয়ার হক অবশ্যই রয়েছে। গাল পেতে চর খাওয়ার মতো একটা ভুল করলো, তাই এখন ছুঁয়ে দিলেই দোষ। আর ভুল যে স্বীকার করবে সেই সুযোগও দিয়েছেন মহারানী। একবার সামনে এসে দুদণ্ড স্থির হয়ে দাঁড়িয়েছে। ফোনের সব জায়গা থেকে ব্লক করেছে। নাম্বারটা অবধি ব্ল্যাকলিস্ট। অথচ ঘুরে ফিরে দোষ হলো তার। মানে হয় এসবের? ঠিক আছে, কোনো ব্যাপার না। আয়েশা তার সেলফ কন্ট্রোল নিয়ে কথা বলল। এবার সেও দেখাবে সেলফ কন্ট্রোল কাকে বলে, তার নিজের উপর নিয়ন্ত্রণ কত খানি প্রমাণ করে দেবে মেয়েটাকে। কিন্তু অব্র দ্বিধাদ্বন্দ্ব ভুগছে। আয়েশার সামনে এলেই তো ওকে ছুঁতে মন চায়। পারবে তো? চিন্তায় অব্র হঠাৎ মেন গেটে দিকে আটকালো। সেখানে জলে রাখা হলুদ বাল্বের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছে রুদ্রকে। বৃষ্টিতে ভিজতে ভিজতে গাড়িতে উঠছে। অব্র চোখ ডলে আবার তাকালো। না, এটা রুদ্রই। রুদ্র মুখ অতটা ভালো দেখা না গেলেও শরীর কাঠামোটা যথেষ্ট তার ভাইয়ের চিনতে। অব্র সিগারেটের কথা ভুলে ড্যাব ড্যাব করে চেয়ে থাকলো। কেউ শুনে ফেলবে বলে ডাকলো না। দেখতে দেখতে রুদ্র গাড়ি চালিয়ে যেতে চলে গেল। অব্র চেয়েছিল, সে যদি তো বলো ড্রাইভার দিয়ে গেছে ওকে। যদিও সেটা অব্র বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে ঝুলেছিল। কিন্তু এত রাতে ভাই এখানে কী করছে? বাড়ির পেছন দিক থেকে এলো না? হ্যাঁ, তাই তো দেখলো। কি ব্যাপার? কি চলে এখানে? কোনো রহস্য লুকিয়ে আছে এর মধ্যে? তখনই ডোরবেল বাজলো। অব্র কান খাড়া করলো। কে এসেছে শুনতে? তাই মন একজনের দিক ইঙ্গিত দিচ্ছে। কেন দিচ্ছে তা অব্র জানে না, অথচ মনে হচ্ছে সেই আছে দরজার ওপারে। শহরের বাড়িতে রাত 12টা একটা কোনো ব্যাপারই না, কিন্তু আজ সবাই ক্লান্ত থাকায় অল্পতেই বিছানা পেতে শুয়ে পড়ল। বাড়ি প্রায় খালি হয়ে গিয়েছে। শেষদি ছোট মামা আর আফিকা বাদে বাকিরা সবাই চলে গেছে। বউভাত থেকেই এনামুল হকও চলে গিয়েছে। মুনারা জেগেছিলেন, তরকারি বাটিতে ঢেলে ঢেলে ফ্রিজে ভরছিলেন। ডোলবেল বাজতে এগিয়ে গেলেন। দরজা খুলে দেখলো ভিজে জুবুথুবু সেজতে দাঁড়িয়ে। মুনারা মেয়েকে এভাবে এই সময় দেখে হক চকালেন তো বটেই, সাথে আত্মনাদ করে বলেন, এ বাবা সেজুতি, তুই এত ভিজলি কি করে? আর তুই এত রাত অবধি বাইরে ছিলি? এই জন্য রূপসা বলছিল তুই রুমে নেই, কোল বালিশ রেখে গেছিলি কেন? মোনারা এতগুলো প্রশ্নের জবাব এলো একটা, ছাদে ছিলাম।
সেজদির গলা অস্বাভাবিক কাঁপলো, সাথে শরীরটাও। মোনারা খেয়াল করলো, ভাবলে শীত করছে। এই সময় বৃষ্টিতে ভিজলে এরকমই হলো। সাথে রাগও হলো, বৃষ্টি দেখলে ভিজতে হবে। যে একটা সময় জ্ঞান তো থাকে মানুষের। এই মেয়ের স্বভাব আর পাল্টালো না। ছাদে গিয়ে বৃষ্টিতে ভেজা সেজুতি পুরনো অভ্যাস বলে আর প্রশ্ন করলো না। উল্টাপাল্টা ভাবা তো দূরের ব্যাপার। দরজা ছেড়ে দাঁড়িয়ে সেজুতিকে ভেতরে যেতে বললেন। সে যদি ভেজা পায়ে দৌড়ে চলে গেল রুমে। মোনার আরও এক দফা ঝাড়ি দিতে দিতে দরজা লাগালেন। সে যদি সেসব শুনল তো এক ছুটে ওয়াশরুমে ঢুকে দরজার পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। এখনো গায়ের লোম দাঁড়িয়ে আছে। সে যদি কপালে চোখের পাতায় সবখানে হাত বোলালো। এই জায়গাগুলো রুদ্র স্পর্শ লেগেছে ভাবতেই শির দ্বারা বেয়ে নামছে শীতল স্রোত। প্রতিটি রঙে রঙে বইছে শিহরণ, হৃদস্পন্দন ছুটছে দ্রুতগামী। কি নাম এসব অনুভূতির? ভালো লাগা নাকি ভালোবাসা? নতুন একটা দিনের সাথে সাথে নতুন একটা খবর এসে পৌঁছালো সেজুতির বাড়ি। রুদ্রর গা কাঁপুনি জ্বর এসেছে। খবরটি নিজ দায়িত্বে আনিস অব্রকে দিয়েছে ফোনে। সেই থেকে অব্র ক্রমাগত পায়চারি করছে ঘরের মধ্যে। এদিকে একই সাথে সেজুতির গায়েও ভীষণ জ্বর। রাতে হাসি দিতে দিতে কাহিল হয়ে পড়েছিল। রান্নাঘরে কফি বানাতে এসে মাথা ঘুরে পড়ে গেল তারপর। ওই সময় আমির বেরিয়েছিলেন বাথরুমে যাবেন বলে। তাদের ঘরে অ্যাটাচ বাথরুম দুটো ছিল মেয়ের ঘরে। বাইরেটা ব্যবহার করেন ওনারা দুজন। রান্নাঘরে শব্দ পেয়ে উকি দিতে আটকে উঠলেন আমির। মেয়ের এই অবস্থা দেখে হাহাকার করে মুনারা ডাকলেন। আয়েশা দৌড়ে এলো সবার আগে, এরপর বাকিরা। মুনারা মেয়ের গায়ে আগুন জ্বর দেখে নাকে আঁচল চেপে ফ্যাস ফ্যাস করে কেঁদে উঠলেন। আমির বিরক্ত হয়ে ধমক দিলেন একটা, ব্যাস চুপ মেরে গেলেন তারপর। কিন্তু কান্না থামাবেন না। আয়েশার মুনারায় মিলে সেবা করলো সারা রাত। জ্বর মাপলো 104 ডিগ্রি দেখে চোখ সবার কপালে। মুনারা হাহুতাশের মধ্যেও পড়ছিলেন না মেয়েকে চিবিয়ে খেতে। এই অসময়ে বৃষ্টি ভালো হয় না, ভিজলে জ্বর হবেই। মেয়েকে বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললেও লাভের লাভ হলো না। সেই মেয়েটা ভিজলই। মনে মনে পণ করেছে মুনারা, এখন অসুস্থ বলে বকাঝকা থেকে বেঁচে গেলেও একবার সুস্থ হয়ে উঠুক। একটা গোটা ডাল ঘুটনি ভাঙবেন ওর পিঠে। অবাধ্য মেয়ে একটা। বাড়িতে ডাক্তার এনেছেন আমির। দুই মেয়ে তার দুটো ফুসফুসের নেয়। একটা কিছু হলেই দম যেন আটকে আসে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে শুধুমাত্র ওষুধপত্র লিখে দিয়ে যখন বললেন ভয়ের কিছু নেই, মাথায় পানি টানি দিলে কমে যাবে, তখন গিয়ে ক্ষান্ত হলেন সকলে। অব্র উসকুস করছিল খুব। সে যদি আর রুদ্র একই সাথে জ্বর আসার কথা সে একাই জানে। এই মুহূর্তে ছুটে রওশন ভিলায় যেতে মন চাইলেও পারছে না। নতুন জামাই কেমন দেখাবে ব্যাপারটা। সে যদি জ্বর ওঠায় সবাই যেন ব্যাকুল। এরকম ব্যাকুলতায় তার মনেও। রুদ্র না জানে কি অবস্থা, এসব ভেবেই উতলা সে। মুখ ফুটে সে কাউকে বলবে, রুদ্র কথা জানাবে, সেই উপায়ও নেই। রুদ্র জ্বর এসেছে শুনলে সবাই নিশ্চয়ই হাবিজাবি ভাববে। বুঝে যাবে দুটোতে একসাথে ভিজছে কাল। গতকাল রাতে সে যদি ফিরছে শুনেই অব্র দুয়ে দুয়ে চার মিলিয়েছে। তাই মন বলছে এই দুজনের মধ্যে কিছু চলছে। কি চলছে? প্রেম? কিন্তু বিশ্বাস করা দুঃসাধ্য। কারণ রুদ্র যে মানুষ, তারা দ্বারা প্রেম ভালোবাসা সম্ভব এগুলো? চেহারা দেখে মেয়েরা পাল্টেও ভাব দেখলে পালিয়ে যাবে। এমন গম্ভীর বয়ফ্রেন্ড কারই বা পছন্দ, যেখানে এখন লুতুপুতু গদগদ প্রেমের সিজন চলছে। সামনে টেলিভিশন ছেড়ে রাখা, নিউজ পড়ছে স্যুট ব্যাট পরা এক ভদ্রলোক। উল্টো দিকে বসে আছে অব্র। সময় সকাল 11টা। এর মধ্যে কাবার যে সে রুদ্রকে ফোন দিয়েছে গুণে বলা যাবে না। রুদ্রকে না পেয়ে আনিসকে জ্বালাতে জ্বালাতে শেষ করে দিয়েছে। তাকে না পেলে আবার আসিফকে কল দিয়েছে। আজ ওদের বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু রুদ্র অসুস্থতা থেকে যাবে বলল। অবরোধ তার আগে অবশ্য অনুরোধ করতে করতে কান পেঁচিয়ে ফেলছেন। আনিস শুধু হেসেছেন ওর অস্থিরতায়। সে তো বরাবরই চেয়েছেন বোনের অনুপস্থিতিতে আদরের ভাগ্নেটার একটা খানহীন ভালোবাসার মানুষ জুটুক। নিঃসন্দেহে অব্র সেই মানুষ তার নিকট। এদিকে সেজদির বাড়িও খালি বেড়ায়, সবাই চলে গেছে সকাল সকাল। আবেগে এত সহজে কিছুতেই যেতে চায়নি। রাতে থেকে আটঘাট বেঁধেছিলেন সকাল হলেই সেজদির পর্দা ফাঁস করবেন। অথচ মেয়ের জ্বরের তাপে আমিরের হাতে পারার নেই। আমিরের অস্থিরতা দেখে সাহসে কুলায় না ওসব বলার। উল্টো প্রতিকূল পরিবেশ বেপাস কিছু বলে ফেলার কথা শুনতে হবে, এই ভয়ের মূলে মুখে কুলুপ এঁটেছেন।
তারপর থতমত মুখে বাড়ি ছাড়লেন। এমনই বলতে না পারলেও তো কি, ফোন তো আছেই। সন্ধ্যায় অবশ্য মুড ভালো ছিল। সে ঠিক রুদ্র ফোন নম্বর জোগাড় করে ফেলছে। উৎসটা ছিল আরিশা। অনেক ভেবেচিন্তে দোমনা করে সাহায্য গিয়ে যখন আরিশার কাছে জিজ্ঞেস করলো, তোমার কাছে তোমার ভাসুরের ফোন নম্বর আছে না আরিশা আপু? একটু দেওয়া যাবে? প্রথম আরিশা সন্দেহ চোখে তাকালো। বিছানার চাদর ঝাঁতে ঝাঁতে বলল, ওনার ফোন নাম্বার দিয়ে তুই কী করবি? একটা বন্ধু দেব, ওর চাকরি খুব প্রয়োজন। এই ব্যাপারে ওনার সাথে আমার বিয়েতেই কথা হয়েছিল। উনি বলেছেন বিয়ের পর ওনাকে একবার মনে করাতে, তার জন্যই না এলাম। আমার ওই বন্ধুটা অনেক গরিব জানো, ওর বাবা খেতে খামারে কাজ করে, টাকা পাঠাবে ওকে, তাই ও খুব একটা চাকরি খুঁজছে। আমি যদি ওকে একটু সাহায্য করতে পারি আমার অনেক ভালো লাগবে। এগুলো মিথ্যে গলগল করে বলে থামলো সন্ধ্যা। একটু দম নিল। আরিশা মায়া মায়া কণ্ঠে বলল, আহারে তাই নাকি, দিচ্ছি দাঁড়া। সন্ধ্যার ঠোঁট বিজয়ের হাসি ঝুলে পড়ল। প্রশংসিত হলো নিজের বুদ্ধিমত্তার। আরিশা নিজের ফোন হাতে নিয়ে বলল, নাম্বার তোল। সন্ধ্যাকে আর পায় কে, খুশিতে ডয়ময় সে। এই বুদ্ধিটা যদি আগেই আসতো মাথায়, এতদিন রুদ্রর সাথে প্রেম হয়ে যেত কনফার্ম। সন্ধ্যা নাচতে নাচতে বিদায় নিল। যাওয়ার আগে সেজুতিকে বলে গেল, তোর বসের নম্বর পেয়েছি, বাড়ি গিয়ে পটানোর বিষয় শুরু করব। জ্বরের ঘরে সেজুতির মাথায় কিছুই ঢোকেনি, তবে সন্ধ্যার হাসি মুখ দেখে বুঝেছে নির্ঘাত রুদ্র কথাই বলেছে। সেজুতিও হাসি পেল। তারই তো জ্বর, মেয়েটা পড়ে আছে রুদ্রকে নিয়ে। মনে মনে ভাবলো, সন্ধ্যাপু এত বয়ফ্রেন্ড আর ক্রমশই ভিড়ে রুদ্র জায়গা হবে তো। লোকটা তো লম্বা চড়া, ধরবে তো ঠিকঠাক। অব্র যখন চিন্তায় মগ্ন, পাশে এসে বসলেন আমির। বাড়িতে এখন শুধু তারা পরিবারের লোকজন। আমির অব্রর কাঁধে হাত রাখতেই অব্র চমকে উঠল। আমির ভুরু কুঁচকালেন, ভয় পেলে? কিছু ভাবছিলেন নাকি? অব্র মৃদু হাসল, না না তেমন কিছু না, হঠাৎ এসেছেন তো। আচ্ছা, তা বাবা তোমার এ বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না আঙ্কেল, অসুবিধা কেন হবে, ভালো লাগছে। আমির চোখ ছোট করে বললেন, আঙ্কেল? অপর মাথা নিচু করে ফেলল, না মানে বাবা। আমির শব্দ করে হেসে উঠলেন। অপর লজ্জা পেল। আমির হাসি থামিয়ে বলেন, গরমে বোধহয় একটু অসুবিধা হয়েছে তাই না? সকালে সকালে উঠেছো দেখলাম, ঘুম ভালো হয়নি? না না ঠিক আছে, ভালো হয়েছে। আরে তুমি না বললে আমি বুঝি? তুমি অত বড় বাড়ির ছেলে, ছোট থেকে এসির মধ্যে বড় হয়েছ, তোমার কি ফ্যানের গরম বাতাস সহ্য হবে? অব্র কিছু বলল না। অত বাড়ির ছেলে শুনে তার কথা থেমে গেছে। বুকে বাসা বেঁধেছে ভয়। সবাই যদি জানতে পারে সে আসলে এ বাড়ির কেউ না, তখন? আমির অব্রর কাঁধ চাপড়ে বললেন, আর কয়েকটা ঘন্টা কষ্ট করো বাবা, তোমার শান্তির ব্যবস্থা করছি। অব্র ভুরু কোচকালো, ঠিক বুঝে উঠেছি। প্রশ্ন করতে পারেনি। এর আগে আমির উঠে গেলেন। অব্র আর এ নিয়ে ভাবল না। তার মাথায় রুদ্র শরীর খারাপের কথাই ঘুরছে। না, কে কি ভাববে ওসব ভাবা যাবে না। কাউকে একটা বলে বেরোতে হবে এক্ষুনি। ফারহানা বেগম হাতে খাবার নিয়ে রুদ্রের পাশে বসে আছেন। রুদ্র আধশোয়া বিছানায়, চোখ দুটো টকটকে লাল হয়ে আছে, কানির বেয়ে উষ্ণ জল পড়ছে। জ্বরের প্রকোপে ফ্লোরে বমি করে ভাসিয়েছে একটু আগে। সুপ দিতে পারেনি ফারহানা বেগম, এর মধ্যে গোল গোল করে বমি করে দিয়েছে। সার্ভেন্ট পরিষ্কার করেছে সব। ফারহানা বেগম চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন। রোগ শোক এই ছেলেটার পেছনে ছাড়ে না। ছোটবেলা থেকে অসুস্থতা যেন লেজ ধরে আছে। ফারহানা বেগম রুদ্র চলে যাওয়ায় হাত বুলালেন। রুদ্র তাকালো, চোখ জলে টইটুম্বুর। ফারহানা বেগম হাত দিয়ে চোখের জল মুছিয়ে আদুরে কণ্ঠে বলেন, আর একটু চেষ্টা কর বাবা, দেখ যদি খেতে পারিস। রুদ্র মাথা নাড়ল, মুখ বিকৃত করে বলো, তেতো লাগছে, পরে খাবো মামুনি। নিয়ে যাও। ফারহানা বেগম তবুও এক চামচ রুদ্র মুখের সামনে ধরলেন। রুদ্র ঠেলে সরিয়ে দিল, দীর্ঘশ্বাস ফেললেন, গলা উঁচিয়ে ডাকলেন, অন্তু, এই অন্তু। হুটুপুটি করে পাশের ঘর থেকে দৌড়ে এলো রুদ্রর মামাতো বোন অন্তু। মেয়েটা এসএসসি দিয়েছে, মা রূপসার বয়সী। মা, রান্নাঘরের তরকারি বসানো, বুয়াকে বল ঝোল যেন না টানে, তার আগে নামাতে। আচ্ছা ভাইয়া, জ্বর কমেছে, ভালো লাগছে একটুও? ফারহানা বেগম মুখ কালো করে বলেন, না আগের মতোই, মাথায় পানি দিয়ে দেই। দিবি? দিয়ে দে একটু, আমি দেখি তোর আব্বুকে আরেকবার ডাক্তারে ডাকতে বলি। ফারহানা বেরিয়ে গেলেন। অন্তু ওয়াশরুমে গেল। অর্ধেক বালতি পানি আর মগ নিয়ে রুদ্রের কাছে এলো।
দেখি বড় ভাই এদিকে মাথা দিয়ে শো তো। রুদ্র রগ্নকণ্ঠে বলল, লাগবে না, তুই যা, সমস্যা নেই। অন্তু বড়দের মতো করে বলল, আহা, কথা বলো না, তুমি অসুস্থ না? অসুস্থ মানুষের বেশি কথা বলতে নেই, এদিকে মাথা দিয়ে শো এখন। রুদ্র আর কথা বাড়ালো না, তাই করলো। অন্তু একটা চেয়ার টেনে বসে রুদ্রের মাথায় পানি ঢালতে শুরু করলো। রুদ্র চোখ বুজে রয়েছে, শরীর খারাপ লাগলেও মন ভালো লাগার চেয়ে আছে। চারপাশে যার এত এত ভালোবাসার মানুষ, তার আর কী চাই? এদের ভিড়ে কখনো মনেই হয় না সে একা, মনে হয় না তার মা থেকেও নেই, একটা ছোট বোন, তিনটে ছোট ভাই মানুষের মতো মামুনি, আর বাবার মতো মামা, আর আরেকজন মিষ্টি পরীর মতো প্রিয়জন। মেয়েটা বাচাল, তাতে কি? সে তো কথা কম বলে, তার জন্য ঠিকঠাক, বরং দুজনে এরকম হলে কেমন দেখাতো না? ছোটবেলা নানু প্রায়ই বলতেন, নানা ভাই কথা কমে তো বলুন তো, দেখবা ঘরের জন কথা বলতে বলতে তোমার কান পচিয়ে দেবে, মাথা ব্যথা বানিয়ে ফেলবে, কি করবা তখন দেখব। রুদ্রর উত্তরে বলতো, তখন আমি ওই মেয়ের মুখে স্টোর ট্যাপ মেরে দেবো নানু। পুরোনো কথা মনে করে রুদ্র আনমনে হাসলো। নানুর কথা অতি শীঘ্রই ফলতে যাচ্ছে। জ্বরের মধ্যে রুদ্রকে হাসতে দেখে অন্তুর দারুণ দুঃখ লাগলো। ইস, তার অমন তেজির আগে ভাইয়ের কি অবস্থা! জ্বরের প্রকোপে নিশ্চয়ই মাথা ঠিক নেই, উঠে দাঁড়াতে পারছে না, অথচ হাসছে। এই সময় অব্রকে এ বাড়িতে দেখে প্রত্যেকে বিস্মিত। আসার কথা তো আসার কথা তো আর দুদিন পর। ফারহানা বেগম প্রশ্ন করেই ফেললেন, কী রে, চলে এলি যে? অপর বিচলিত উত্তর, ভাইয়ের জ্বর, আর আমি এখনো বসে জামাই আদর খাবো নাকি? অপর দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে গেল। ফারহানা বেগম স্বামীর দিক চেয়ে মাথা নেড়ে হাসলেন। ভাইয়ের প্রতি ভালোবাসার এক বিন্দু খামতি নেই। অব্র ঘরে ঢুকে দেখলো রুদ্র চোখ বুজে শুয়ে আছে, গায়ে মোটা ব্ল্যাকেট। অন্তু মাথায় পানি ঢালছে সামনে। অব্রকে দেখেই বলল, আরে মেজো ভাইয়া, তুমি এখন এখানে কেন? বউ আনুনি? অব্র এর পাশে এসে দাঁড়ালো। রুদ্র ঘুম ভেঙে আস্তে করে বলল, তুই যা এখন, বাকিটা আমি করছি। পারবে তুমি? আচ্ছা। অব্র বড় হয়েছে রুদ্রর মামার বাড়িতে, তারাও রুদ্রর মতো আপন করে নিয়েছেন ওকে। আসিফের বয়স তখন 3-4 হলেও অন্তু জন্মেছে ওর চোখের সামনে। ছোটবেলা থেকে সবকটা একসাথে বড় হওয়ার সবার মধ্যে বেজায় মিল। বাইরে কেউ বুঝেইনি কে এদের মামাতো ভাই আর কে এদের কোরিয়ানা ভাই। আনিসুল কবির আর ফারহানা বেগমের আরেকটি ছেলে রয়েছে, অন্তর। অন্তু আর অন্তর যমজ, 2 মিনিটের বড় অন্তু। অব্র রুদ্র মাথার কাছে বসে পানি ঢালতে থাকলো, অন্য হাতে হাত বোলালো চুলের মধ্যে। শেষ করে চুল মুছিয়ে দেওয়ার জন্য রুদ্রের মাথা তুলতেই রুদ্র চোখ মিলে তাকালো। অব্রের মুখটা স্পষ্ট হতেই ভুরু কুঁচকে বলল, অব্র? হ্যাঁ ভাই, তুই চলে এসেছিস? হ্যাঁ। আরিশা আছে ও বাড়ি। তুই কেন এলি? কে জানিয়েছে তোকে? মামা। মানা করেছিলাম আমি, শুনলাম না কেন? এখন কেমন লাগছে ভাই? ভালো। পাশে বস, আয়। অপর পাশে বসলো। কেন যে কাল বৃষ্টিতে ভিজলো? রুদ্র চমকে তাকালো। তুই কি করে জানলি? সেজুতিরও জ্বর এসেছে। তোমাদের একসাথে জ্বর ওঠার রহস্য কিন্তু আমি উদ্ঘাটন করে ফেলছি ভাই। অপর দাঁত বের করে হাসলো। রুদ্র আগামাতা শুনল, মন দিল একটি কথায়, সেজুতিরও জ্বর এসেছে। দরজা খুলে কয়েকজন অপরিচিত লোক দেখে আরিশা কপাল কুঁচকে বলল, আপনারা? আরিশার হঠাৎ খেয়াল পড়ল তাদের বয়ে আনা বড় বাক্স দুটির দিকে। ওনাদের পেছন থেকে আমির ব্যস্ত কণ্ঠে বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? সরো, ভেতরে যাবেন ওনারা। আরিশা সরে দাঁড়ালো। বাক্সের মধ্যে এসি, এটা বুঝতে চোখ ছানা বড়া তার। বাবা, তুমি এসি কিনছো? আরিশার চোখে মুখে অবিশ্বাস। আমির হেসে বললেন, হ্যাঁ রে, গরম তো তোদের অনেক কষ্ট হয়, তাই এনে দিলাম। যদিও শীতকাল শুরু হয়েছে, অত শীতে ছিটে ফোটাও নেই। বাইরে কি রোদ্দুর, কে বলবে কালও তো বৃষ্টি পড়লো। আরিশা কোনো কিছু না শুনেই প্রশ্ন করে বসলো, এত টাকা কোথায় পেলে? বাবা, একটা বড় এসির তো অনেক দাম। আমির যেন থমকালেন একটু। প্রসঙ্গের রাতে লোকগুলো দিক চেয়ে বললেন, আপনারা আমার সাথে আসুন, আমি দেখাচ্ছি কোন রুমে লাগাতে হবে। আয়েশা ছুটি সেজুতির ঘরে গেল। মুনারা ওখানে। সেজুতির জ্বর কমেছে অনেকটা, কিন্তু মাথা ঘুরছে, সাথে ব্যথাও করছে। মুনারা ওকে বকতে বকতে মলম লাগাচ্ছেন। আয়েশা হন্তদন্ত পায়ে রুমে ঢুকতেই মুনারা জিজ্ঞেস করলো, কে এসেছে বাবা? এসে কিনে এনেছে, দুটো তাও। সেজুতির জ্বর ব্যথা সব ভুলে উত্তেজিত হয়ে উঠে বসলো।
অবাক কণ্ঠে বলল, কি বাবা এসে কিনেছেন? হুম। তোর বাবা কি লটারি পেয়েছে নাকি? এত টাকা কোথা থেকে এলো? তখনই আমির উদ্বেগ স্বর ভেসে এলো বাইরে থেকে। আরে মুনা, কোথায় গেলে? এসো এদিকে। মুনারা যত্র উঠে গেলেন। পিছু পিছু দুই মেয়েও ছুটল। আমির একটা এসি অব্র রুমে দেবেন, কিন্তু বাকিটা কোথায় লাগাবেন বুঝে উঠছেন না। সে যদি ঠান্ডা ধাত বেশি, একটুতে সর্দি লেগে যায়, ওর রুমে দেওয়াই যাবে না। এমনিতেও ফ্যান চালিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমায় মেয়েটা। নিজেদের রুমে লাগাবেন কি নাকি রান্নাঘরে লাগাবেন? মুনারা তো গরমে রান্না করতে কষ্ট হয় অনেক।